আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে আসলাম অব্যক্ত অনুভূতি গল্পের 11 পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। একদিকে প্রচণ্ড শব্দে খাটটি ভেঙে মেঝেতে লুটিয়ে পড়েছে, অন্যদিকে তাসফিকের বাহুবন্ধনে এমনভাবে আটকে আছে মীরা যে সামান্য নড়াচড়ারও উপায় নেই। মীরা, মোটকি আমার ওপর থেকে ওঠ বলছি। ও মা গো, আমার কোমরটা বিনা আনন্দেই শহীদ হয়ে গেছে গো। মীরা অসহায় কণ্ঠে বলল, আপনি আগে ছাড়ুন, তারপর তো উঠবো। এমন করে জাপটে ধরেছেন যে নড়তেও পারছি না। বিয়েবাড়ির কোলাহলে ভোর থেকেই বাড়ির ছোট বড় সবাই জেগেছিল। নিচতলায় ড্রয়িং রুমে বসে কেউ ফুল গাচ্ছিল, কেউ সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত। এমন সময় দোতলা থেকে ভেসে এলো বিকট এক শব্দ। সঙ্গে সঙ্গে সবাই কান খাড়া হয়ে যায়। আম্মু, ওপরে কিছু একটা হয়েছে বোধহয়, এমন বিকট আওয়াজ হলো। তুষ্মির কথা শুনে তনয়া উদ্বিগ্ন হয়ে বললেন, চল তো গিয়ে দেখি কিছু হয়েছে কিনা। শব্দটা তো তাসফিকের রুম থেকে আসলো, কোনো অঘটন ঘটলো না তো? চল চল। তাসফিকের মা তনয়া, ওর ছোট বোন তুসমি, ওর বোন জামাই নাফি, শশী, হীরা সবাই দৌড়ে ওপরে যায়। ওপরে এসে তাসফিকের আম্মু উদ্বিগ্ন হয়ে দরজায় কড়া নাড়তে থাকে। তাসফিক, দরজা খোল। কিসের এত বড় শব্দ হলো? তোরা ঠিক আছিস তো? মায়ের কণ্ঠ শুনেই তাসফিকের মুখের রং মুহূর্তে উদ্ধায়। শুকনো ঢোক গিলে মনে মনে বলল, ইন্নাইল্লা, এ রে, কাজ সেরেছে। খাট ভাঙার শব্দে পুরো বাড়ি হাজির। এখন এদের সামনে মুখ দেখাবো কিভাবে? হায় আল্লাহ, সবাই কি না কি ভাববেইস। ছি। পরক্ষণে তাসফিক নাটুতে ভঙ্গিতে ভ্যা ভ্যা করে কাদার ভান ধরে বলে ওঠে, আম্মু গো, আমি কিন্তু কিছু করিনি, সব দোষ মীরার। সেই অসময়ে আমার ওপর আঘাত এনেছে, আর তাতে খাটের ওপর ঘূর্ণিঝড় আইলা বয়ে গেছে। তাসফিকের কথা শুনে মীরা বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। এই যে, আগে আমাকে ছাড়ুন তো, উল্টে আমার সব দোষ আপনি উল্টে আবার সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছেন। মীরার কথা শুনে তাসফিক বলে ওঠে, এই শালি ওঠ, ওঠ জলদি ওঠ, আমার মান সম্মান খেয়ে বসে আছিস, এই মুখ আমি সবার সামনে দেখাবো কিভাবে? অবশেষে তাসফিকের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মীরা। ধাক্কাধাক্কির মাঝে তার ওড়নাটা কোথায় গিয়ে পড়েছে সে খেয়ালও কারোর সময় নেই। এদিকে ভাঙা খাটের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে তাসফিকের যেন প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। কোমরে বেশ জোরে আঘাত লেগেছে। মুখভর্তি যন্ত্রণার ছাপ নিয়ে কোনো মতে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে। ঠিক তখনই ঘটে আরেক বিপত্তি। হুড়োহুড়ির মধ্যে তার কোমর জড়ানো শেষ অবলম্বনে থাকা তোয়ালেটাও আলগা হয়ে নিচে পড়ে গেল। ঘটনার আকস্মিকতায় তাসফিক পুরো উলঙ্গ হয়ে যায়। তাসফিকের অবস্থা দেখে মীরা হতবুদ্ধির মতো হয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর তাসফিক তো লজ্জায় দিশেহারা। তড়িঘড়ি করে নিজেকে সামলে নিল তাসফিক। মীরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তাসফিক জোরে ধমক দিয়ে বলে, স্টুপিড, আমার ইঁদুর দেখা বাদ দিয়ে নিজেকে সামলে দরজাটা খুলে দে। তাসফিকের কড়া ধমকে মীরা যেন আরও গুটিয়ে গেল। ভীত স্বতন্ত্র ভঙ্গিতে আমতা আমতা করে তড়িঘড়ি ওড়নাটা গায়ে জড়িয়ে নিল সে। ঠিক তখনও দরজার ওপাশ থেকে একের পর এক ধাক্কা শব্দ ভেসে আসছে, যেন বাইরে অপেক্ষমান মানুষগুলোর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। কাপা হাতে ধীরে ধীরে দরজার কপাট খুলতেই যেন বন্যার স্রোতের মতো বাড়ির সবাই একসঙ্গে রুমের ভেতর ঢুকে পড়ল। কিন্তু পা রাখার পর ভেতরে মুহূর্তেই সবার পদচারণা থেমে গেল। এলোমেলো ঘর, একদিকে ভাঙা পড়ে খাট, ছড়িয়ে ছিটিয়ে থাকা বিছানার চাদর, পুরো দৃশ্যটাই এমন ছিল যে উপস্থিত প্রত্যেকের মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। মনে হচ্ছিল তারা যেন এক নিমেষে আকাশ থেকে মাটিতে আছড়ে পড়েছে। লজ্জায় মীরার গাল টকটকে লাল হয়ে উঠেছে। সে নিঃশব্দে মাথা নিচু করে ঘরের এক কোণে দাঁড়িয়ে রইল, যেন মাটি তাকে আপন বুকে লুকিয়ে নেয়। আর একদিকে তাসফিক মুখে একরাশ নিরীহ হাসি ফুটিয়ে ভীষণ অপ্রস্তুত ভঙ্গিতে মাথার পেছনটা চুলকাতে লাগলো। তার সেই বোকাশোকা অভিব্যক্তি দেখে পরিস্থিতি আরও হাস্যকর হয়ে উঠল। তাসফিকের মা চারিদিকে একবার গভীর দৃষ্টিতে তাকিয়ে পুরো ঘরটা পর্যবেক্ষণ করলেন। শেষমেশ তার দৃষ্টি গিয়ে স্থির হলো দুমড়ে মুচড়ে একপাশে পড়ে থাকা ভাঙা খাটটার উপর। দৃশ্যটা দেখেই ঠোঁটের কোণে দুষ্ট এক হাসি ফুটে উঠল। প্রাণপণ সেই হাসি চেপে রাখতে শাড়ির আঁচল মুখে গুজে নিলেন তিনি। তবুও চোখের কোণে জমে থাকা হাসির ঝিলিক লুকানো গেল না। কিছু না বলেই মাথা নেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আর তার সেই নীরব প্রস্থান যেন ঘরে সবাইকে আরও বেশি অস্বস্তিতে, আবার খানিকটা হাসির আবহে ডুবিয়ে দিল। তাসফিকের মা রুম থেকে বেরিয়ে যেতে যেন বাঁধ ভাঙা হাসির বন্যা বইতে শুরু করলো। মুহূর্তের মধ্যে ঘরে উপস্থিত ছোট বড় সবাই অট্ট হাসিতে ফেটে উঠল।
কেউ হাসতে হাসতে বিছানায় কুঁকড়ে গেল, আবার কেউ মেঝেতে বসেই গড়াগড়ি খেতে লাগলো। একটু আগেও যে অস্বস্তিকর নীরবতা রুমটাকে ঘিরেছিল তা নিমেষেই মিলিয়ে গেল, জায়গা করে নিল প্রাণখোলা হাসি ঠাট্টা। হাসির দমক সামলে তুষ্মি তাসফিকের দিকে আঙুল তুলে বলে, ভাইয়া এটা তুই কি করেছিস বলতো? বাসর রাতের খাট ভেঙে ফেলেছিস? এইসব তো এতদিন শুধু বাংলা সিনেমাতেই দেখতাম, আর তুই কিনা বাস্তবে ইতিহাস গড়ে ফেললি। কথা শেষ করে সে আবার হো হো করে হেসে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা হীরা আর শশীও আর নিজেকে সামলে রাখতে পারল না। ওদের হাসির শব্দে যেন পুরো ঘর কেঁপে উঠল। ঠিক তখনই তুষ্মির স্বামী নাফি ধীর পায়ে এগিয়ে এসে গম্ভীর মুখে তাসফিকের কাঁধে হাত রাখলো, কিন্তু চোখে মুখে দুষ্টুমির ঝিলিক স্পষ্ট। শালাবাবু, একটা কথা জিজ্ঞেস করি, কয় রাউন্ড খেললেন? দেখে তো মনে হচ্ছে সারা রাত টেস্ট ম্যাচ খেলেছেন। ভোরে ফ্রেশ হয়ে আবার টি-20 শুরু করতে গিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় ম্যাচ শুরু হওয়ার আগেই মাঠটাই ধসে পড়েছে। কথা শেষ হতে হাসির রোল যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। কেউ পেট চেপে হাসছে, কেউ আবার চোখের পানি মুছছে, আর সেই হাসির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা মীরা লজ্জায় একেবারে রাঙা হয়ে গেল। মাথা নিচু করে ওড়নার আঁচল শক্ত করে চেপে ধরল সে। মনে হচ্ছিল এই মুহূর্তে মাটি ফেটে গেলে সেখানেই লুকিয়ে পড়তে পারলে বাঁচে। তাসফিক অসহায়ের মতো চারিদিকে তাকিয়ে মুখ ভার করে বলল, ভাইয়া শেষমেশ আপনিও আমার মতো একটা নিষ্পাপ ছেলেকে নিয়ে এমন অপবাদ দিচ্ছেন? ইটস নট ফেয়ার ভাইয়া। ওর করুণ মুখভঙ্গি দেখে হাসির ধমক আরও বেড়ে গেল। এ সময় সামনে এগিয়ে এলো তাসফিকের চাচাতো ভাই জাহেদ। ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকেই সে এই বাড়িতেই বড় হয়েছে। লেখাপড়া শেষ করে এখন তাসফিকের বাবার অফিসেই চাকরি করে, তাই এই পরিবারের একজন সদস্যের চেয়েও বেশি আপন সে। জাহেদ কিছু বলার আগেই তার স্ত্রী পপি ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলে উঠল, দেবর সাহেবকে তো আমি ভদ্র সভ্য মানুষই ভাবতাম, কিন্তু উনি যে এতটা রোম্যান্টিক সেটা তো কল্পনাও করিনি। ইস, আমার ননদিনীর কি অবস্থা করেছেন কে জানে এই অসভ্য মানুষটা। তাসফিক কপালে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবি তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। পপি ভ্রু নাচিয়ে হেসে বলল, আমি কি? আজ তো সবাই নিজের চোখে তোমার আসল রূপ দেখছে, এখন আর অস্বীকার করে লাভ নেই। রুম জুড়ে আবারও হাসির ঝড় বয়ে গেল। এরপর পপি ধীরে ধীরে মীরার সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালো। তাকে সামনে দেখে মীরা আরও বেশি সংকোচে মুখ নামিয়ে ফেললো, এমনকি লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকেও নিল। পপি মিথ্যা উদ্বিগ্ন মুখ করে জিজ্ঞেস করলো, ননদিনী আপনি ঠিক আছেন তো? টেস্ট ম্যাচের ধকল সামলাতে গিয়ে আবার শরীরে জ্বর আসেনি তো? হাতে পায়ে ব্যথা করছে না তো? নাকি এখনই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব? মীরা লাজুক কণ্ঠে তড়িঘড়ি করে বলল, ভাবি আপনারা যা ভাবছেন তেমন কিছুই হয়নি। পাপি চোখ টিপে মুচকি হেসে উত্তর দিল, ও তাই নাকি? তাহলে বুঝছি আমাদের কল্পনার চেয়েও বড় কিছু হয়েছে। পপির সেই কথায় আবারও এক দফা হাসির বিস্ফোরণ ঘটল, আর সেই হাসি ঢেউয়ের মাঝখানে দাঁড়িয়ে তাসফিক ও মীরা একজন বিরক্তির ভান করে, অন্যজন লজ্জায় রাঙা মুখ লুকিয়ে সবার খুনসুটি নীরব শিকার হয়ে রইল। তাসফিক একে একে সবাইকে দরজার দিকে ঠেলে দিতে দিতে বিরক্ত গলায় বলে উঠল, এই সবাই আমার রুম থেকে বের হোক তো। কোথায় বাসর রাত শেষে বউকে বুকে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমাবো তা না, আপনারা দল বেঁধে মিছিল নিয়ে হাজির হয়েছেন। আপনাদের তো ঘরে জামাই বউ আছে, আপনারা নিজেদের যখন বাসরকে মহাবাসর বানান তখন কি আমি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি? তাহলে আমার বেলায় এত আগ্রহ কেন? তাসফিকের অভিমান মাখা কথায় হাসির রোল পড়ে গেল। কেউ পেট চেপে হাসছে, আবার কেউ দেয়ালে ভর দিয়ে দাঁড়াতে বাধ্য হয়েছে। হাসতে হাসতেই সবাই ধীরে ধীরে রুমের বাইরে পা বাড়াতে লাগলো। ঠিক তখনই তাসফিকের ভাবি পপি মুখ টিপে হেসে বলল, এই চল চল, বেচারা তো টি-20 ম্যাচ খেলে শাওয়ার নেওয়ার সুযোগ পায়নি, আমরা আবার পুরো গ্যালারি নিয়ে হাজির হয়েছি, তাই তো ষাঁড়ের মতো খেপে আছে, আর দেরি করলে গুঁতো মেরে বের করবে কিন্তু। পপির কথা শেষ হতে আরেকজন দুষ্টু হেসে যোগ করলো, দোষ কিন্তু পুরোপুরি তোমাদেরই ভাবি, এমন পুরনো খাটে কেউ বাসর রাত কাটাতে দেয় নাকি? তাসফিকের জন্য অন্তত টাইলস দিয়ে বানানো খাটের ব্যবস্থা করা উচিত ছিল, না হলে আশার সিমেন্ট দিয়ে বানানো বিছানা, যেটা ভূমিকম্প হলেও
শব্দ করবে না। তারপর তাসফিকের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি শালাবাবু, ঠিক বললাম তো? এতক্ষণ কোনো মতে ধৈর্য নিয়ে থাকা তাসফিকের সহ্যের বাঁধ অবশেষে ভেঙে গেল। আর একটি কথাও না বলে একে একে সবাইকে দরজার বাইরে ঠেলে বের করে দিল। তারপর সজোরে দরজাটা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি এঁটে দিল। বাইরে তখনও ভেসে আসছে সবার অট্টহাসির শব্দ। আর ভেতরে দাঁড়িয়ে তাসফিক শুধু দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আল্লাহ এদের হাত থেকে বাঁচাও, এরা আমার নিজের লোক নাকি পাশের বাড়ির আন্টি? মীরার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে তাসফিক উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, শরীরে কোথাও ব্যথা পেয়েছিস? বিশেষ করে পেটে কোনো আঘাত লাগেনি তো? মীরা সংক্ষেপে উত্তর দিল, না। তাসফিক যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর মুহূর্তের মধ্যেই মুখে হাসি ফুটিয়ে বলল, তাহলে দাঁড়িয়েছিস কেন? যা গিয়ে শাওয়ার নিয়ে আয়। মান ইজ্জত যা খাওয়ার তো খেয়েই ফেলেছিস, আর কিছু খাস না। একটু পর রিসেপশনের জন্য পোলাও রোস্ট রান্না হবে, তখন যত খুশি খাস। এখন সামনে থেকে দূর হ। একটু থেমে নাটকীয় ভঙ্গিতে আবার বলল, তোর পেটে যদি এত ক্ষুধা ছিল আগে বললে পারতিস, তা না করে আমার মান ইজ্জতটাই খেয়ে ফেললি। তাসফিকের কথা শুনে মীরার মুখে রাগে টকটকে লাল হয়ে ওঠে। বিরক্তি ভরা কণ্ঠে সে বলল, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি যদি ইঁদুর ইঁদুর বলে চিৎকার না করতেন তাহলে এমন কাণ্ডই তো ঘটতো না। শুধু কি আপনার মান ইজ্জত গেছে, আমারও তো গেছে। হীরা আর শশী ওরা দুজন তো বেঁচে থাকতে পুরো মহল্লায় ঢাকঢোল পিটিয়ে বলে বেড়াবে আমরা নাকি বাসরাতেই খাট ভেঙে ফেলেছি। তাসফিক ঠোঁট বাঁকিয়ে কাঁধ ঝাঁকালো, বলুক না, যা হওয়ার হোক, সব দোষ তোরই। মীরা ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, হ্যাঁ, সব দোষ তো এই মীরা ঘোষেরই। আর আপনি বুঝি হিমালয় থেকে নেমে আসা মহান পুরুষ স্বামী বিবেকানন্দ? তাসফিক বুক ফুলিয়ে গম্ভীর ভাব ধরে বলল, আমি মহাপুরুষ, এটা তো দেখেই পেলি। খাট পর্যন্ত ভেঙে ফেলেছি। কথাটা বলে সে দুষ্টুমি ভরা হাসি হেসে আরও নিচু স্বরে বলল, আচ্ছা, আসল ইঁদুরের কথা নাই বা বললাম, আমার ইঁদুরটা তোর কেমন লেগেছে বলতো? কথাটা কানে যেতেই মীরার মুখ মুহূর্তে লজ্জায় লাল হয়ে উঠল। লজ্জা, রাগ আর অস্বস্তি মিলেমিশে একাকার। সে চোখ বড় বড় করে তাসফিকের দিকে তাকিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, কি নির্লজ্জ বেহায়া মানুষ আপনি! ছি, একদম জঘন্য। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তড়িঘড়ি করে নিজের জামা কাপড় তুলে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। মীরা চলে যাওয়ার দিকে তাকিয়ে তাসফিক ঠোঁট বাঁকিয়ে আপন মনে বিড়বিড় করে বলল, এখন আমাকে জঘন্য বলছে, নিজে কি করছিল? আমার ইঁদুরটার দিকেই তো ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মীরা স্নান সেরে ধীর পায়ে নিচতলার ড্রয়িং রুমে এসে বসলো। আর কিছুক্ষণের মধ্যেই পার্লারের মেয়েরা এসে পৌঁছাবে, রিসেপশনের জন্য তাকে সাজিয়ে তুলবে। এইদিকে তাসফিক বড় ভাই আর দুলা ভাইয়ের সঙ্গে বাইরে কোনো কাজে গেছে। ড্রয়িং রুমে সবাই আপন আপন কথায় ব্যস্ত থাকলেও মীরার ভীষণ অস্বস্তি লাগছিল। মনে হচ্ছিল উপস্থিত প্রত্যেকের চোখ যেন বারবার তার দিকেই ফিরে আসছে। কারো ঠোঁটের কোণে চাপা হাসি, কারো চোখে দুষ্টুমি ঝিলিক। সকালে সেই অপ্রত্যাশিত ঘটনাটাই যে তাদের হাসির খোরাক হয়ে উঠেছে তা বুঝতে মীরার আর বাকি রইল না। লজ্জায় ওর গাল দুটো ধীরে ধীরে রাঙা হয়ে উঠল। তাই সবার দৃষ্টি এড়িয়ে চুপচাপ বসে রইল সে। ঠিক তখনই রিয়া মুচকি হেসে তনয়ের দিকে তাকিয়ে বলল, তনয়া ভাবি, আপনাদের এখানকার বিয়ের নিয়মটা তো একটু অন্যরকম মনে হচ্ছে, তাই না? তনয়া কৌতূহলী দৃষ্টিতে ভ্রু কুঁচকে বললেন, কেমন অন্যরকম? তোমাদের ওখানে কিভাবে হয়? রিয়া হালকা হেসে উত্তর দিল, দেখলাম আপনাদের এখানে বিয়ের রাতেই বাসর সাজানো হয়েছে আর তার পরদিন রিসেপশন। অথচ বেশিরভাগ জায়গাতেই তো রিসেপশনে রাতেই বাসরের আয়োজন করা হয়। তাই একটু অবাক হলাম। অবশ্য বাকি সব নিয়ম তো একই রকম। রিয়ার কথা শুনে তনয়া খিলখিল করে হেসে উঠলেন, আরে আমাদের এখানকার নিয়মও ঠিক তোমাদের মতোই, তবে এবার একটু কারসাজি করেছে আমাদের বাড়ির ছোটরা। আসলে বাসর হওয়ার কথা ছিল আজ রাতেই, কিন্তু পপি, তুষ্মি আর বাকিরা সবাই মিলে উল্টে পাল্টে দিয়েছে সব। একটু থেমে স্নিগ্ধ হাসি হেসে আবার বললেন, আজ রাতেই তোমার ভাইয়া আর আমার 30তম বিবাহবার্ষিকী। প্রতি বছরই ওরা ছোট করে একটা আয়োজন করে, কিন্তু হঠাৎ করে তাসফিক আর মীরার বিয়েটা হয়ে যাওয়ায় ওরা পরিকল্পনা বদলে ফেলেছে, যেন আমাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানটা কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। আর এবারের আয়োজনটা তো আরও বড়সড়। শেষ পর্যন্ত 30 বছর একসঙ্গে পথ চলার উদযাপন বলে কথা।
রিয়া প্রশংসা ভরা দৃষ্টিতে মাথা নেড়ে বলল, ও তাই বলুন। সত্যি বলতে কি ওদের বুদ্ধিটা কিন্তু দারুণ হয়েছে। আমি তো পুরোপুরি ওদের পক্ষেই আছি। রিয়ার কথায় চারপাশে আবারও হাসির রোল পড়ে গেল। মুহূর্তেই ঘর জুড়ে ছড়িয়ে পড়ল আপনজনদের উষ্ণতা, প্রাণখোলা হাসি আর উৎসবের নির্মল আমেজ। আর সেই হাসির আবহে লজ্জায় রাঙা মুখে নীরবে বসে রইলেন মীরা। কিছুক্ষণ পর মর্তুজা ম্যানশন মুখরিত হয়ে উঠল আপনজনের পদচারণে। আয়োজনটা জাঁকজমকপূর্ণ না হলেও আন্তরিকতার কোনো কমতি ছিল না। কেবল পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতেই যেন উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে চারপাশে। প্রায় 3 ঘন্টা নিখুঁত পরিশ্রমে পার্লারের মেয়েরা মীরাকে সাজিয়ে তুলেছে। গায়ে গাঢ় নীল রঙের জামদানি শাড়ি, কপালে ছোট্ট নীল টিপ, খোপা জুড়ে সাদা বেলি ফুলের মালা আর মুখে একেবারে মৃদু সাজ। সব মিলিয়ে তাকে মনে হচ্ছিল যেন নীল আকাশের বুক থেকে নেমে আসা কোনো শান্ত স্নিগ্ধ অপ্সরা। অতিরিক্ত আড়ম্বর ছাড়াই তার স্বাভাবিক সৌন্দর্য যেন আজ নতুন করে তৃপ্তি ছড়াচ্ছে। কিছুক্ষণ পর মীরাকে স্টেজে এনে বসানো হলো। অন্যদিকে তাসফিকও স্যুট কোট পরে পরিপাটি হয়ে প্রস্তুত। সুঠাম দেহ, আত্মবিশ্বাসী ভঙ্গি আর ঠোঁটের কোণে মৃদু হাসি, সব মিলিয়ে তাকে যেন রূপকথার কোনো রাজপুত্রের মতোই লাগছিল। চারিদিকে হাসি, শুভেচ্ছা আর ক্যামেরার ফ্ল্যাশে উৎসবের রং আরও গাঢ় হয়ে উঠলেও সেই আনন্দের ভিড়ে একমাত্র মীরার হৃদয়টাই ছিল নিঃশব্দ বিষাদে আচ্ছন্ন। চারপাশের প্রতিটি হাসি মাখা মুখ যেন তার বুকের ভেতরকার অপরাধবোধকে আরও গভীর করে তুলছিল। সবাই তাদের এই সম্পর্কটাকে পরিণতি দেখে কতটা উচ্ছ্বাসিত, কতটা তৃপ্ত। আর তাসফিকও নিজের সমস্ত কষ্ট বুকের গভীরে লুকিয়ে এমন নিখুঁতভাবে স্বাভাবিক থাকার অভিনয় করে চলেছে যেন সত্যি এই আনন্দ তার নিজের। মীরা বারবার ভাবছিল আজ যারা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছে, যারা চোখ ভরা ভালোবাসা নিয়ে এই নতুন পথ চলার সাক্ষী হতে এসেছে, তারা যদি কোনোদিন এই হাসির আড়ালে লুকিয়ে থাকার নির্মম সত্যটা জেনে যায়, সেদিন কি এই হাসিগুলো একই রকম থাকবে, নাকি মুহূর্তের মধ্যেই সব আনন্দ ভেঙে চুরমার হয়ে যাবে? এরই মধ্যে মীরাদের বাড়ি থেকে এসে পৌঁছানোর বাবা, মা, বড় বাবা তামিম এবং তামিমের স্ত্রী নাইশা। আপনজনদের একসঙ্গে দেখে এতক্ষণ ধরে শক্ত করে আটকে রাখা অনুভূতির বাঁধ আর ধরে রাখতে পারল না মীরা। পহর মুহূর্তে সে ছুটে গিয়ে মায়ের বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। চোখের জল যেন এক নিমেষেই ভিজিয়ে দিল চারপাশের আবহ। বড় মা স্নেহভরা কণ্ঠে মীরার মাথায় হাত বুলিয়ে বললেন, মামুনি, কাঁদছিস কেন মা? আজ তো তোর জীবনের সবচেয়ে আনন্দের দিন। এমন দিনে চোখের জল নয়, মুখ ভরা হাসি মানায়। বড় মায়ের মুখের সঙ্গে মুখ লুকিয়ে মীরা ফুপিয়ে ফুপিয়ে বলল, বড় মা, তোমাকে আমি খুব বেশি মিস করেছি। মমতায় ভরা দীর্ঘশ্বাস ফেলে বড় মা ওকে আরও শক্ত করে জড়িয়ে নিলেন। কাঁদিস না মা, আমিও তোকে খুব মিস করেছি। তোকে ছাড়া কখনো এতদিন থাকা হয়নি আমার। সেই আবেগঘন মুহূর্তে তাসফিকের বাবা তোফায়েল সাহেব মৃদু হেসে সামনে এগিয়ে এলেন। এই যে তোমরা কি শুরু করেছো বলো তো? তোমাদের জন্যই আমার মেয়েটা আবার কাঁদছে। এতক্ষণ কত সুন্দর করে সেজেছিল, এখন দেখো কান্নায় সব এলোমেলো হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকেই তোফায়েল সাহেব মীরাকে নিজের মেয়ের মতোই স্নেহ করেছেন। সময়ের সঙ্গে সম্পর্কের পরিচয় বদলেছে, কিন্তু সেই অকৃত্রিম ভালোবাসার রেশটুকু আজও একটুও মলিন হয়নি। এদিকে আলোকচিত্রী বরকনের যুগল ছবি তোলার জন্য তাসফিককে ডাকতে সে ধীর পায়ে এগিয়ে এলো, কিন্তু মীরার সামনে এসে যেন সে মুহূর্তের মধ্যে থমকে গেল। নীল জামদারি শাড়িতে মোটা মেয়েটিকে আজ স্বর্গের মতো কোনো অপ্সরী লাগছে। মুখ জুড়ে কোমল সাজ, চোখে লাজুক আভা আর ঠোঁটের কোণে মৃদু হাসি, সব মিলিয়ে মীরা যেন এক আনন্দী সুন্দর শিল্পকর্ম। তাসফিকের দৃষ্টি বারবার আটকে যাচ্ছে তার দিকে, চোখ সরাতে চাইছে কিন্তু পারছে না। মনের গভীর থেকে একটাই কথা বারবার উকি দিচ্ছিল, মীরা, তোকে আজ অসম্ভব সুন্দর লাগছে, এত সুন্দর যে ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু কথাগুলো ঠোঁট পর্যন্ত এসেও আর উচ্চারিত হলো না। কিছু অনুভূতি বোধ হয় প্রকাশ না পেলেই সবচেয়ে বেশি সুন্দর থাকে। ফটোগ্রাফারের নির্দেশে তাসফিক মীরার পাশে এসে দাঁড়ালো। ক্যামেরার ফ্ল্যাশ বারবার ঝলসে উঠছে আর প্রতিটি ফ্রেমে ধরা পড়ছে দুজনের নিঃশব্দ ভালোবাসার গল্প। এমন সময় নাইসার ডাকে তামিম সেদিকে এগিয়ে এলো, কিন্তু কয়েক কদম এগোতেই তার দৃষ্টি গিয়ে স্থির হলো মীরার ওপর। মুহূর্তের জন্য সে যেন বাকরুদ্ধ হয়ে গেল। সেই মেয়েটি যাকে একসময় ভালোবাসার মায়াজালে ফাঁসিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ সে অন্য কারের জন্য বধূ বেশে দাঁড়িয়ে
পরিণত স্নিগ্ধ অপরূপ সেই দৃশ্য দেখে তার বুকের ভেতরে অদ্ভুত এক আবেগ নীরবে ঢেউ তুলে গেল। মুহূর্তের মধ্যেই তামিমের মুখশ্রী মেঘে ঢাকা আকাশের মতো গম্ভীর হয়ে উঠল। চারপাশে ছড়িয়ে থাকা আনন্দ, হাসি আর উচ্ছ্বাস যেন তার চোখে বিষের মতো বিচ্ছিল। অন্যদের সুখ স্বস্তি আজ তার কাছে অসহ্য লাগছিল। ঠিক তখনই তাসফিক ধীর পায়ে এগিয়ে এসে ঠোঁটের কোণে দুষ্টুমি হাসি টেনে বলল, তামিম ব্রো, বল তো তোর ভাবিকে কেমন লাগছে? প্রশ্নটা শুনে তামিম খানিকটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ভাবি শব্দটা শুনে সে স্বভাবতই পপির দিকে তাকিয়ে উত্তর দিল, পপি ভাবিকে তো জাহের ভাইয়ার সঙ্গে দারুণ মানিয়েছে, আর সুন্দরও লাগছে। তাসফিক হেসে মাথা নাড়ল, আরে ইয়ার, পপি ভাবির কথা বলছি না, ওই যে নীল জামদানি শাড়ি পরে দাঁড়িয়ে থাকা রমণীটাকে দেখ, ওর কথাই বলছি। তামিমের দৃষ্টি ধীরে ধীরে গিয়ে স্থির হলো মীরার উপর। কয়েক সেকেন্ড নীরবে তাকিয়ে থেকে সে আবার তাসফিকের দিকে ফিরে বলল, মীরা? মীরাই তো তোর ভাবি। আমি যখন তোর বড় ভাই, তখন আমার স্ত্রী তো তোর ভাবি হবে, বলতো অসাধারণ লাগছে না ওকে? তামিমের মুখে সঙ্গে সঙ্গে বিরক্তির ছাপ ফুটে উঠল। মীরাকে আমি ভাবি ডাকবো কেন? ও তো আমার থেকে 3 বছরের ছোট। তাসফিক হালকা হেসে জবাব দিল, 3 বছরের কেন, 30 বছরের ছোট হলেও ডাকতে হবে। সম্পর্কে বয়স নয়, সম্পর্কটাই বড়। আমি তো তোর বড় ভাই, আর সেই সূত্রে মীরা তোর ভাবি। বয়সে ছোট হতে পারে, কিন্তু সম্পর্কে তো সে তোর বড়। তাই আজকের পর থেকে ওকে ভাবি বলেই ডাকবি, ঠিক আছে? কথাগুলো শুনে তামিমের চোয়াল শক্ত হয়ে উঠল। রাগে তার 2 হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, অথচ প্রতিবাদ করার মতো ভাষা যেন হারিয়ে ফেলল সে। কিন্তু তার বিরক্তির কারণ শুধু এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না। চোখের কোণে ভেসে উঠল নিজের স্ত্রী নাইশার অবয়ব। বিয়েবাড়ির মতো আয়োজন, যেখানে প্রায় সব নারী সেজেছে, সেখানে নাইশা এসেছে টপস আর জিন্স পরে। কতবার সে বলেছিল অন্তত আজকের দিনে একটা শাড়ি পরতে, নতুন বউ হিসেবে একটু মানানসই সাজতে, কিন্তু তার কোনো কথাই কানে তোলেনি নাইশা। আর চারপাশে সবার মাঝে তাকে যেন বেমানান লাগছিল। অন্যদিকে নীল জামদানিতে স্নিগ্ধ সাজে দাঁড়িয়ে থাকা মীরাকে দেখে তামিমের বুকের ভেতর থেকে এক শূন্যতা আর অনুতাপের ঢেউ আছড়ে পড়তে লাগলো। মেয়েটাকে শাড়িতে সবসময় সুন্দর লাগতো, কিন্তু আজ যেন সেই সৌন্দর্য অন্য এক উচ্চতায় পৌঁছে গেছে। তাসফিক তামিমের মনে টানাপোড়েন বুঝতে পেরে আরো খানিকটা খোঁচা দিতে ছাড়ল না। মুখে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, ভাই কিছু মনে করিস না, তোর ওয়াইফের ফ্যাশন সেন্স বলে কিছুই নেই, একেবারে ছাপড়ি মার্কা। বিয়ে বাড়িতে কেউ ওয়েস্টার্ন ড্রেস পরে আসে নাকি? তার উপর নতুন বউ, দেখে তো বোঝারই উপায় নেই যে সদ্য বিয়ে হয়েছে। আর ওই যে ব্রাইডাল মেকআপ করেছে, উফ, পুরোই উল্টো ক্ষেত লাগছে। এক কথায় বলতে গেলে তেঁতুল গাছের পেতনি। সত্যি বলছি ভাই, কি দেখে বিয়ে করলি বুঝলাম না। আর আমার বউটাকে দেখ, একদম হালকা সাজ, কোনো বিয়ে বাড়াবাড়ি নেই। কোনো বাড়াবাড়ি নেই, তবু কি অপূর্ব লাগছে। মনে হচ্ছে নিজেকেই বলি, ভাই আমি তো জিতেছি, সত্যিই জিতেছি। কথাগুলো বলে তাসফিক অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর নিশ্চিন্ত ভঙ্গিতে সেখান থেকে অন্যদিকে চলে গেল। এদিকে তামিম দাঁড়িয়ে রইল স্থির হয়ে। রাগে তার বুক ওঠানামা করছে, চোখ মুখে জমে উঠেছে দহন। দাঁতে দাঁত চেপে নিজেই মনে বিড়বিড় করে বলল, আমাকে এভাবে অপমান করলে, কাজটা একদম ঠিক করনি তাসফিক। আসল সত্যিটা যখন জানতে পারবে, তখন আফসোসে মাথা কুটবে। কারণ মীরার গর্ভে যে সন্তান আছে, সে আমারই সন্তান। চলবে, সবাই রেসপন্স করবেন প্লিজ।